দেশজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জনজীবনে। সরবরাহ ঘাটতি, দীর্ঘ লাইন আর অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ মানুষ। রাজধানী সহ বিভিন্ন এলাকায় তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নানা স্তরে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। পেট্রোল পাম্প মালিকদের দাবি অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না থাকায় বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন পাম্প। যেসব পাম্প খোলা রয়েছে সেখানে লেগে আছে অসংখ্য গাড়ির জটলা। দীর্ঘ লাইন থাকায় অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন জ্বালানির জন্য। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগে। কি করা, কিছু করার না, তো দিতেছে না। অন্যান্য দিনের চেয়ে আজকে দেখলাম যে লাইনটা তুলনামূলক কম, এরপর এসে দাঁড়ালাম, তাও ঘন্টাখানেকের উপরে হয়ে গেছে। ঠিক মতো তেলে 1.5 ঘন্টা থাকানোর পরে যদি আপনার ট্যাঙ্কিটা ফুল পায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি 500 টাকা দেয় তাহলে তো আবার ঘুরে এসে দাম লাগবে। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় থমকে গেছে রাইড শেয়ারকারী চালকের আয়ের পথ। কর্মজীবীদের সময় নষ্ট হচ্ছে তেলের জন্য লাইনে থেকে। রাত্রে 2টায় আসছি তেল নেওয়ার জন্য, তখন সিরিয়াল ছিল মহাখালী রেল স্টেশন কাছাকাছি, এখন পর্যন্ত নিতে পারি না, খুবই ভোগান্তি হচ্ছে। একেবারে মহাখালী থেকে সিরিয়াল ধরেছি, ওইখান থেকে আসতে আসতে পাম্প পর্যন্তই পাক্কা 10.5 ঘন্টা লেগেছে। 2 লাইন করে তেল দিছে, এখন 1 লাইন করে তেল দিতেছে একটা নজেল দিয়ে। এখন প্রায় 11-12 ঘন্টা হয়ে গেছে, এখন আমি 1 লিটার তেল নিতে পারি না। এখন কয় লিটার তেল দিবে তাও আমি জানি না। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে তেল মজুত করায় জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এ যাবৎ সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনও বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। কৃষি সহ বিভিন্ন খাতে তেল সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জেলা প্রশাসনের সাথে সভা করেছি, আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নির্দেশনাটা এরকম, কোনো ব্লক সুপারভাইজার অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। বৃহস্পতিবার সংসদে ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। বিদ্যমান তেল শেষ হওয়ার আগেই বিকল্প বিভিন্ন উৎস থেকে ক্রয় করা তেল দেশে আসবে বলেও জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এ সময় পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিন চাহিদা অনুসারে সঠিকভাবে তেল দেওয়া হচ্ছে, তবে মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনায় পাম্পগুলোতে এই দীর্ঘ লম্বা লাইন দেখা যাচ্ছে। দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত 8টার মধ্যে রাজধানী সহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য এবং শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচা বাজার এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
পেট্রোল পাম্পে অন্যায্য জরিমানা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগ জুড়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা এই ধর্মঘটের কারণে সকাল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রী সাধারণ। সকাল থেকে জেলা শহরের গ্যাস পাম্প ও পেট্রোল পাম্পে সৃষ্টি হয় লম্বা লাইন। দীর্ঘক্ষণ পাম্পে অপেক্ষা করে জ্বালানি সরবরাহ না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেন পরিবহন শ্রমিকরা। ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 61.83 টাকা বাড়িয়ে 79.77 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা এদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়। এর আগে মার্চ মাসে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1341 টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি 3 পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম 61 টাকা 83 পয়সা নির্ধারণ করা হয়। ডিস্ট্রিবিউটররা যখন গত মাসে আমরা যখন ডিস্ট্রিবিউটরের সঙ্গে বসলাম, গত মাসে না, ফেব্রুয়ারি মাসে, তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে তারা যারা বটলার তারা দাম বেশি নেয়। বটলারদের বিরুদ্ধে এমনিতে লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে নাই, বাট আমরা বটলাররা বেশি নেয় কি না এটা আমরা পরীক্ষা করে দেখব। আমার চিন্তা আছে যেটা যে আমাদের অফিসার দিয়ে আমরা লাগাতে পারি কি না, অন্তত 1-2টা কোম্পানি আমরা পরীক্ষামূলক দেখতে চাই যে তারা কীভাবে, কারণ যেটা অভিযোগ আছে এরকম যে তারা দুইভাবে মূল্যটা নেয়। হ্যাঁ, সো এটা কোনো ফাঁকি থাকতে পারে এখানে, এটা আমরা পরীক্ষা করে দেখব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, সরকারের কোনো প্রস্তুতি ছিল না। সকালে শিশু হাসপাতালে হামের চিকিৎসার কার্যক্রম পরিদর্শন করে তিনি এই কথা জানান। বলেন, বাবুল সিরাপের ব্যবহার বাড়ালে ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমে যাবে। তিনি জানান, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে শুরু করা হবে টিকাদান কর্মসূচি। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বাংলাদেশ শিশু হাসপাতালে চলতি মাসের এপ্রিল মাসের প্রথম 2 দিনেই হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে 17 জন। সব মিলিয়ে এই রোগে চিকিৎসাধীন 58। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 থেকে 9 মাস। তাই শিশু হাসপাতালে হামের প্রাদুর্ভাব ও নিরাময় সংক্রান্ত কর্মশালায় ICDD-RBর আবিষ্কৃত বাবল সিপাপ প্রসঙ্গে কথা বলেন চিকিৎসকরা। কর্মশালায় যোগদান শেষে হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, হামের টিকাদান কর্মসূচিতে গ্যাপ হওয়ার কারণেই হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে। তাই হাম মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। 2020-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। তার পরবর্তীতে বাচ্চা জন্ম হয়েছে আমাদের দেশে। ওই সময় অনেক ড্রপ আউট হয়েছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কাভার করা যায় নাই, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। গত 2-2.5 সপ্তাহে আমাদের ডেথ ক্যাজুয়ালিটিজ আমাদের অনেক কমে এসেছে। জানান, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে শুরু করা হবে টিকাদান কর্মসূচি। এটা অবাধে এটা পানির বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে লাংয়ের ভিতরে লাংকে ক্লিয়ার করার জন্য অক্সিজেন ঢুকানোর একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে হামে 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সাথে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী লতিফ জাহান পূর্ণিমায় রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার কল্যাণ বিভাগ ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। এতে বলা হয়, আদালতের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে, যেখানে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ থাকবে। এবং আরও নির্দেশ দেওয়া হোক যে টিকাদান কভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি ও প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনা করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে। সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা ও সংশোধনের বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে। কমিটি যে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সেগুলোর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে। ১৬টি অধ্যাদেশ বর্তমানে এগুলো বিলুপ্ত হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। ৪টি অধ্যাদেশ এগুলো স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি সর্বসম্মত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন এবং নোট অব ডিসেন্ট প্রদান করেছেন। তাদের আপত্তির জায়গাগুলো হলো অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ, সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ, বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ, স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ। সংসদীয় কমিটির এই প্রতিবেদনটি এখন সংসদে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। দেশের নাগরিক হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। আর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প মোকাবেলায় ১,৪৫,০০০ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরির পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের কথা ভাবছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। প্রতিদিনের ন্যায় সকাল ৯টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে যান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল। হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের নানা সমস্যা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা সেগুলো আমরা সবগুলো তুলে ধরেছি। অর্পিত সম্পত্তি আইন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে ফাউন্ডেশন করা, দেবোত্তর সম্পত্তি আইন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি ৩ দিন কমপক্ষে করা। তারপর ৫ই আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার এবং আমাদের লোকজনের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এনশিওর করা। উনি প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন পর্যায়ক্রমে এগুলো সমাধানের দিকে চেষ্টা কর। ভূমিকম্পে ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা সভা শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ সিটিতে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা ১,৪৫,০০০ একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন বাছাই যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপি এই নেতা বলেন, বিগত বছরে একটি মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রচনা করা হয়েছে। এর মাধ্যমে সমাজে বৈষম্য বিভাজন তৈরি করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, জাতীয় ইস্যুতে সবাইকে এক থাকতে হবে।
প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। আর সুশাসন নিশ্চিত করতে পারলেই আপনি আপনার স্বাধীনতা, আপনার নাগরিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় স্বাধীনতা দুটোই নিশ্চিত করতে পারবেন। আলাপ আলোচনা সমালোচনা সব কিছুর বাইরেও একটি জায়গা যে থাকবে, আমরা ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক, সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। রাজধানীর গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব এবং পরবর্তী সময়ে আমরা দেশবাসীকে সামনে রেখে গণসংযোগ, লিফলেট বিতরণ, জনমত গঠনের কর্মসূচি নেব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, বিচার চলাকালীন সময়ে পলাতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল। দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তুলে রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালের ইমেইলে চিঠি পাঠায় লন্ডন ভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি নেপলি এলএলপি। এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পাননি। একজন পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্ম সেটা লিগেলি তারা এরকম লিখতে পারেন না। এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে ইনুর আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন জমা দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আবেদনের শুনানি হবে। এরই মধ্যে সকালে হাসানুল হক ইনু সহ আরও কয়েকজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে ওয়াসিম সহ 13 জনকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত, এনসিপি ও এবি পার্টি সমর্থিত বিশিষ্ট জনেরা। ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রাজধানীতে এক সেমিনারে আলোচকরা গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ সাংবিধানিক সংকটে পড়বে বলে সতর্ক করেন। শবনম আবুনের রিপোর্ট। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে বিলম্ব এবং সরকারের দায় দায়িত্ব নিয়ে আলোচনা করতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজন করা হয় এক সেমিনারের। তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর তারা স্বাধীনতা দিবে, কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি। এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন জরুরি। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কল কাটিং আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70% মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই 71-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই এবং আমার 24-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে, এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস
মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। সেমিনারে অংশগ্রহণকারীরা দ্রুত জনরায় বাস্তবায়ন এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন। জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। এক চাঞ্চল্যকর খবর, লাক্স সুপারস্টারের বহুল প্রতীক্ষিত সোনোভস্কি ক্রিস্টাল ট্রফি রহস্যজনকভাবে নিখোঁজ। দেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা, এটা কি পরিকল্পিত চুরি নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিশেষ টিম। নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ কর্মকর্তা ওসি হারুন, সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ, যিনি এই তদন্তে যুক্ত হয়ে এনেছেন ভিন্ন মাত্রা। সূত্র বলছে একাধিক গুরুত্বপূর্ণ ক্লু ইতিমধ্যেই হাতে এসেছে। সন্দেহভাজনদের তালিকাও তৈরি হচ্ছে ধীরে ধীরে। তবে এখনো পর্যন্ত ট্রফির কোনো হদিস পাওয়া যায়নি। এই রহস্যের জাল কোথায় গিয়ে থামবে? ট্রফি কি সময় মতো উদ্ধার হবে? সব রহস্য উন্মোচিত হবে ৩রা এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ গ্র্যান্ড ফিনালের মঞ্চে। সরাসরি দেখতে চোখ রাখুন লাক্স বাংলাদেশের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এবং চ্যানেল আই এর পর্দায়। সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়, কাউকে নির্দোষ